আচ্ছা, একটু কান পেতে শুনুন তো। মানে কল্পনা করুন, ঝুম বৃষ্টি পড়ছে, গ্রামের একদম শেষ মাথায় পরিত্যক্ত একটা বাড়ির মরচে ধরা টিনের চালে বৃষ্টির একটানা শব্দ, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যাকে সবাই দ্য ব্ল্যাক হাউস নামে চেনে। এটা কিন্তু যেমন তেমন কোনো ভূতের গল্প না, একদম সত্যিকারের একটা অন্তর্ধানের ব্যবচ্ছেদ। তো চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, যদি একা থাকেন আর ঘরে আলো কম থাকে, তাহলে একটু সাবধানে শোনাই ভালো। স্ক্রিনের এই কথাটার দিকে একটু খেয়াল করুন। সকাল পর্যন্ত বেঁচে থাকলে আমরা তোমাকে ৫,০০০ টাকা দেব। শুনতে খুব সাধারণ একটা বাজির মতো লাগছে, তাই না? কিন্তু এটাই ছিল সেই প্রাণঘাতী চ্যালেঞ্জ। আরিফ নামের এক তরুণ, যে কিনা ভূতপ্রেত একদমই বিশ্বাস করত না, মানে ঘোর যুক্তিবাদী যাকে বলে। তো এমন একটা ঝোড়ো রাতে বন্ধুদের এই চ্যালেঞ্জ সে হেসেই উড়িয়ে দিয়ে গ্রহণ করে নেয়। শর্ত ছিল, সূর্যাস্তের পর ওই ব্ল্যাক হাউসে একটা পুরো রাত কাটাতে হবে। আরিফ ভেবেছিল, আরে এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু এই অতি আত্মবিশ্বাস যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। প্রথম অধ্যায়ে দ্য ব্ল্যাক হাউস ডেয়ার, রাত ৯টায় আগমন। তো রাত ৯টায় আরিফ এসে দাঁড়ালো ওই অভিশপ্ত বাড়িটার সামনে। সম্বল বলতে হাতে শুধু একটা ফ্ল্যাশলাইট, নিজের ফোন আর ছোট একটা ব্যাগ। এবার দৃশ্যটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। চারপাশের এই ঘন অন্ধকারের ভেতর সরু একটা আলোর রেখা, আর ঠিক তখনই আরিফ হাত দেওয়ার আগেই পুরনো কাঠের গেটটা বিকট ক্যাচকাচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ভেতরে পা রাখতেই নাকে ধাক্কা দিল একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ, আসবাবপত্রের উপর ধুলোর পুরো আস্তরণ। আর এই ঘুটঘুটে অন্ধকারের ভেতর শুধু একটা শব্দই খুব স্পষ্ট শোনা যাচ্ছিল, দেয়ালের একটা ভাঙা ঘড়ির ধীর গতির টিকটিক শব্দ। টিক টিক টিক। বিশ্বাস করুন, ওই পরিস্থিতিতেই এই একটা ঘড়ির শব্দই আপনার ভেতরে অদ্ভুত একটা ভয় তৈরি করার জন্য যথেষ্ট। রাত তখন ঠিক 10টা বেজে 13 মিনিট। এতক্ষণ ধরে চলতে থাকা ওই টিকটিক শব্দটা হঠাৎ করেই একদম থেমে গেল। পুরো বাড়িটা ঢেকে গেল অদ্ভুত অস্বস্তিকর একটা নীরবতায়। আর ঠিক সেই মুহূর্তেই ওই পিন পতন স্তব্ধতা ভেঙে ওপর তলা থেকে একটা শব্দ ভেসে এলো। ধূপ। খুব ভারী কোনো কিছুর শব্দ, যেন ওপরতলায় আরিফ ছাড়াও অন্য কেউ বা অন্য কিছু একটা আছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? আবার সেই শব্দ, ধূপ। আরিফ তো অন্ধকারে রীতিমতো জমে গেল। শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোতে নেমে গেল ওর। এই ছায়াময় পরিবেশ আর চরম একাকিত্বের মাঝে ওর সাহসগুলো যেন একটু একটু করে উবে যেতে শুরু করল। তৃতীয়বার থুপ। আসলে এটা ঠিক সাধারণ কোনো হাঁটার শব্দ ছিল না। মনে হচ্ছিল কেউ তার ভারী পা মেঝেতে টেনে টেনে সামনের দিকে এগোচ্ছে। মানুষ তো তার দৃষ্টির আড়ালে থাকা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়, আর এই ভারী পায়ের শব্দটা আরিফের সেই আদিম ভয়টাকেই চরমভাবে উস্কে দিচ্ছিল। এখানে মানুষের মনের একটা দারুণ সাইকোলজিক্যাল দ্বন্দ্ব কাজ করে। আরিফের যুক্তিবাদী মন এখনও নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, আরে না, হয়তো ইঁদুর টিদুর হবে। কিন্তু একটু লজিক্যালি ভাবুন তো, ওপরতলায় ভারী পা টেনে টেনে চলার শব্দ কি কখনো ইঁদুরের হতে পারে? কোনোভাবেই না। এই তুলনাটাই প্রমাণ করে যে চরম ভয়ের মুখে আমাদের আত্মরক্ষার যুক্তিগুলো কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বিতীয় অধ্যায়, শ্বেতশুভ্র নারী, সিঁড়ির একেবারে ওপরে। কাঁপতে থাকা হাতে আরিফ ফ্ল্যাশলাইটের আলোটা সিঁড়ির ওপরের দিকে তাক করল। আর সেখানেই অন্ধকার সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক নারী। লম্বা কালো চুল দিয়ে পুরো মুখ ঢাকা, একদম স্থির, মূর্তির মতো দাঁড়িয়ে। আরিফের গলা ততক্ষণে শুকিয়ে কাঠ। অনেক কষ্টে বুক চিরে শুধু একটা প্রশ্নই বেরিয়ে এলো, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। ওর এই আর্তনাদটা শুধু অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ এক বিকট আওয়াজ, মর্মর। এই মর্মর কিন্তু কাঠের বা অন্য কিছুর আওয়াজ না, এটা হাড় ভেঙে যাবার তীক্ষ্ণ একটা আওয়াজ। ওপরতলায় দাঁড়িয়ে থাকা সেই অবয়বটার মাথা হঠাৎ করে খুব অস্বাভাবিকভাবে ধীরে ধীরে একপাশে হেলে পড়ল, যেন ঘাড়ের হাড়গুলো মর্মর করে ভেঙে যাচ্ছে। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবুন, আক্ষরিক অর্থেই হাড় হিম করা। ঠিক এই পর্যায়ে গিয়ে শুরু হয় চরম কিছু দৃষ্টিগত অসঙ্গতি। আরিফের হাতের ওই ফ্ল্যাশলাইটের আলোটা হঠাৎ কাঁপতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তে ওই নারী মূর্তিটা 1 সেকেন্ডের জন্য গায়েব হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন সে পালিয়েছে, কিন্তু না। চোখের পলক ফেলতে না ফেলতেই সে এসে দাঁড়ায় একেবারে সিঁড়ির নিচে, আরিফের ঠিক সামনে। এই যে চোখের পলকে দূরত্ব অতিক্রম করার বিষয়টা, এটা পুরো ঘটনাটাকে একটা পরাবাস্তব দুঃস্বপ্নে পরিণত করে দেয়। এখন সে আরিফের এত কাছে যে তার কাগজের মতো ফ্যাকাশে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর চোখগুলো, চোখের মণিতে কোনো সাদা অংশই নেই, পুরোটাই কুচকুচে কালো।
সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে সে একদম ফিসফিস করে বলে উঠল, তোমার এখানে আসা উচিত হয়নি। আর ঠিক এই সতর্কবাণীটা দেওয়ার সাথে সাথেই ফ্ল্যাশলাইট সহ চারপাশের সব আলো এক ধাক্কায় নিভে গেল। ঘোর অন্ধকারে আরিফ পাগলের মতো দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা বাইরে থেকে তালাবদ্ধ। বুঝতে পারছেন অবস্থাটা? এটা কিন্তু এক চরম বদ্ধ স্থানের আতঙ্ক। আর ঠিক তার পেছনে ওই ঘুটঘুটে অন্ধকারে সেই নারী একটা অদ্ভুত বিকৃত সুরে গুনগুন করে গান গাইতে শুরু করল। আর সেই গুনগুন শব্দটা ক্রমশ এগিয়ে আসতে লাগল, আরও কাছে, আরও কাছে, আরও কাছে। আরিফ পেছনে ফিরতেই দেখল নারীটি তার মুখের মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে। আর তখনই আরিফের চোখ যায় নিচের দিকে। হ্যাঁ, উল্টো পা বা ব্যাকওয়ার্ড ফিট। এটি বিভিন্ন লোককথায় খুব পরিচিত, কিন্তু চরম ভয়ঙ্কর একটা অতিপ্রাকৃতিক শারীরিক গঠন। আসলে আমাদের মস্তিষ্ক যখন স্বাভাবিক শারীরিক গঠনের বাইরে এমন বিকৃত কিছু দেখে, তখন তা চরমভাবে বিভ্রান্ত হয়, মানসিকভাবে মানুষ পুরো ভেঙে পড়ে। আরিফের অবস্থাও তখন ঠিক সেরকমই ছিল। শেষ অধ্যায়, ঘড়ি থামতে দিও না এবং পরবর্তী ঘটনা। নারীটির মুখে তখন অসম্ভব চওড়া এক হাসি, আর সেই হাসিমাখা মুখ থেকে গলগল করে বেরিয়ে আসছে কালো রঙের এক অদ্ভুত তরল পদার্থ। সে বুঝতে পেরেছে আরিফ রাত 10:13 পার হওয়ার পরও এই বাড়িতেই রয়ে গেছে। নারীটি অন্ধকারে ফিসফিস করে বলল, এখন তুমি চিরকালের জন্য থেকে যাবে। তো পুরো ঘটনার টাইমলাইনটা যদি একটু দেখি, রাত 9টায় শুরু হওয়া একটা নিছক চ্যালেঞ্জ ঠিক রাত 10:13 এক অশুভ বাঁক নেয়। আর পরদিন সকালে কি হলো? গ্রামের লোকেরা এসে দেখল ব্ল্যাক হাউসের সামনে দরজাটা হাঁ করে খোলা। ভেতরে শুধু আরিফের ফেলে যাওয়া ব্যাগ আর ওই ফ্ল্যাশলাইটটা পড়ে আছে, কিন্তু আরিফের কোনো খোঁজ নেই। সে যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলিয়ে গেছে। পুরো বাড়িতে আরিফের কোনো চিহ্নই ছিল না, শুধু ওপরতলার সেই ধুলো পড়া দেয়ালে টকটকে লাল রঙে, কে জানে হয়তোবা রক্তেই, নতুন করে একটা মাত্র বাক্য লেখা ছিল, ঘড়ি থামতে দিও না। আচ্ছা, কেন এই সতর্কবাণী? ঘড়ি থেমে যাওয়ার সাথে ওই 10:13 সম্পর্কটাই বাকি ছিল? আরিফ কি সত্যি অন্ধকারে কোনো এক অজানা জগতে হারিয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ওই ব্ল্যাক হাউসের অন্ধকারেই চিরতরে চাপা পড়ে গেছে। আপনাদের কি মনে হয়, অন্ধকারে আসলেই কি ঘটেছিল?